সামনে তো লোকসভা নির্বাচন, চাকরি বাকরি, মন্দির মসজিদ, এই দল থেকে ওই দলে যাওয়া, অনেক রকম ইস্যু আছে এবারের ভোটে। গ্যাসের দাম, ওষুধের দাম, সব মিলিয়ে এবছর লোকসভায় আপনি কোন ইস্যুতে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা মনে করছেন? আমি ভোট দেবো না কোনো দলকেই। দেবেনই না? না। আগে দিয়েছেন কখনো? না, আগেও দিইনি। ও কোনোদিন ভোট দেন না? না। মানে আজ অব্দি দেননি? না। মানে কেন দেন না, মানে এটা কারণটা কি? ইচ্ছে করে না ভোট দিতে গিয়ে। সরকারি স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে বাবা মারা পড়ায় না, অন্তত কলকাতা শহরতলি অঞ্চলে তাদেরকে জেভিয়ার্সের মতো বড় বড় স্কুলে ভর্তি করতে হয়, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে দিতে হয়, অথচ মাসের মাইনে তাদের 15 থেকে 16,000 টাকা। এটার ভিত্তিতে ভোট হওয়া উচিত নাকি রাম মন্দির মসজিদ কে কোন দলে চলে গেল না এর ভিত্তিতে ভোট দেওয়া উচিত? গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা কেন আর চাষবাস করে না? নমস্কার, আমি দাঁড়িয়ে আছি বেলঘড়িয়া স্টেশনে। এই ভোটের মরশুমে বেলঘড়িয়া স্টেশনে কেন দাঁড়িয়ে আছি? তার কারণ বেলঘড়িয়া স্টেশন কলকাতা শহরতলির এমন একটা রেল স্টেশন যার চারপাশে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে মেস রয়েছে। এই মেসে কারা থাকে? মূলত যারা জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পড়াশুনো করতে আসে, কিংবা চাকরির জন্য পড়াশুনো করতে আসে, কিংবা সদ্য চাকরি পেয়েছে, এরকম ছেলেমেয়েরা এখানে থাকে। সেটা সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে সন্ধ্যের সময়টায় বেলঘড়িয়া স্টেশন চত্বরে প্রচুর ছেলেমেয়ের সমাগম হয়, তারা কেউ আড্ডা মারতে আসে, চা খেতে আসে, তারা বেশিরভাগই কিন্তু বেকার, তারা চাকরি খুঁজছে বা চাকরির জন্য পড়াশুনো করছে। এই সব ছেলেমেয়েদের কাছ থেকে আমরা জেনে নেব ভোটের হাওয়া কোন দিকে। তাদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যারা নতুন ভোটার, তারা এবছর কাকে ভোট দেবে, তারা ভোট কি জিনিস মাথায় রেখে দেবে, তারা এই নতুন দেশ গড়ার স্বপ্নে তারা কতটা আগ্রহী, কিংবা নাকি এমন কেউ আছেন যারা হয়তো ভোট দিতেই খুব একটা আগ্রহী নন। তাদের সাথে আমরা কথা বলে নেব, চলুন। তোমাদের সাথে কথা বলা যাবে? কারোর সাথে বলা যাবে না? এখানে পড়াশোনা করতে এসছো? ওই পড়াশোনা নিয়েই দু একটা কথা, মানে এরকম কোনো ইরিটেটিং প্রশ্ন করবো না, ইন্ডিপেন্ডেন্সে কবে রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখেছেন, এসব নয়, একেবারেই নয়। তোমরা কি পড়ছো এখানে, কি পড়াশোনা করতে এসছো? আমরা বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে এসেছি। আচ্ছা, সবাই মানে চাকরি করতে চাও বলেই নিশ্চয়ই এসছো। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে চাকরি নিয়ে যা হচ্ছে আমরা সবাই জানি, ঠিক আছে? তো সামনে ইলেকশন, তোমরা হয়তো নতুন ভোটার, নাকি ভোট দিয়েছো? না, এর আগে একবার ভোট হয়েছে। তোমরা কেউ ভোট দিয়েছো আগে? হ্যাঁ, পহলে দিয়েছে। তুমি দিয়েছো? এই প্রথমবার ভোট দেবে? হ্যাঁ, প্রথমবার ভোট দেবে। আচ্ছা, তুমি একটু বলো, এই প্রথমবার ভোট কি মাথায় রেখে দেবে? কেন দেবে ভোট, নাকি দিতে হয় বলে দেবে? ভালো প্রার্থী হলে তাকেই দেবো না। ভালো প্রার্থী হলে? হ্যাঁ, সে কিছু করবে, তার কি কাজ করবে বলে মনে হয়, যেটা করা উচিত এই নতুন দেশ গড়তে গিয়ে? নতুন যে জেনারেশনটা আছে সেটাকে ইমপ্রুভ যদি করে তো। কি করবে মানে, তুমি কি ডিমান্ড, তুমি কি চাও? চাকরি? কি চাকরির জন্য পড়াশোনা করছো? বিসিএসের জন্য পড়ছি। WBCS এর জন্য পড়ছেন? কতদিন ধরে পড়ছেন? হয়ে গেল 3-4 বছর আছে এখানে। 3-4 বছর ধরে অন্যান্য চাকরি পেয়েছিলেন না ছেড়ে দিলেন বা WBCS দেবেন বলে? শুধুমাত্র WBCS নিয়ে পড়াশোনা করছি। এখনো পাননি? না। আপনার আশেপাশে কেউ পেলো চাকরি কয়েকদিনের মধ্যে? না, কয়েকদিনের মধ্যে যারাই পেয়েছে শুধুমাত্র পুলিশই পেয়েছে, বাকি পেয়েছে। WBCS এখনো পর্যন্ত না, WBCS এরকম পায়। আচ্ছা, আপনি কোথাকার মানুষ, কোন জেলা থেকে এখানে পড়তে এসছেন? আমি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কোন লোকসভা কেন্দ্র? আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্র। তো সামনে তো লোকসভা নির্বাচন, চাকরি বাকরি, মন্দির মসজিদ, এই দল থেকে ওই দলে যাওয়া, অনেক রকম ইস্যু আছে এবারের ভোটে। গ্যাসের দাম, ওষুধের দাম, সব মিলিয়ে এবছর লোকসভায় আপনি কোন ইস্যুতে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা মনে করছেন? আমি ভোট দেবো না কোনো দলকেই। দেবেনই না? না। আগে দিয়েছেন কখনো? না, আগেও দিইনি। ও কোনোদিন ভোট দেন না? না। মানে আজ অব্দি দেননি? না। মানে কেন দেন না, মানে এটা কারণটা কি? ইচ্ছে করে না ভোট দিতে গিয়ে। ইচ্ছে করে না কেন? এটা তো একটা কারণ আছে, মানে কাউকেই পছন্দ হয় না? কোনো দলকেই পছন্দ হয় না। দল না প্রার্থী? কোনো প্রার্থীকেও পছন্দ হয় না, দলকেও পছন্দ হয় না। কোনো দলকেও পছন্দ হয় না, প্রার্থীকেও পছন্দ হয় না, মানে ভোট দেওয়াকে সময় নষ্ট মনে করেন অন্তত? একদমই। নোটাই দিতে পারেন? না, নোটাতে দেওয়া যায়, বেকার গিয়ে সময় নষ্ট করে লাভ নেই তাতে। বেকার সময় নষ্ট করে লাভ নেই। একদম। আচ্ছা, ভোট নাই দিলেন, কিন্তু বিভিন্ন মানুষের ভোট দেওয়ার ভিত্তিতেই অন্তত ভারতবর্ষের মতো একটা রিপাবলিক দেশে ডেভেলপমেন্ট হয়, এটা আপনি বিশ্বাস করেন বা মনে করেন? বা আপনি আজকে যদি চাকরি পান, সেই চাকরিটাও কোনো একটা রাজনীতির দ্বারা নিয়ন্ত্রক, এটা মানবেন আশা করি? হ্যাঁ, ইনডিরেক্টলি বলতেই পারেন। ঠিক। তো এই ইনডিরেক্টলি বা ডিরেক্টলি যাই বলুন না কেন, মেদিনীপুরের সার্বিক কি ডেভেলপমেন্ট হচ্ছে লাস্ট 10 বছরের চোখে পড়ার মতো? আসলে আমি তো মেদিনীপুরে থাকিনি অনেকদিন, আমি এখানেই আছি ধরুন। আচ্ছা। ছোটো থেকেই বাইরে থাকি, তো সেক্ষেত্রে চোখে পড়ার মতো সেরকম কিছু পরিবর্তন তো দেখতে পাইনি এখনো পর্যন্ত।
বিরাট কোনো পরিবর্তন দেখতে পাইনি। আগেও যা ছিল 10 বছর আগেও যা ছিল এখনও সেই একই রকমই ধরে গেছে। তোমার কি মনে হয় তোমার আশেপাশের তোমাদের সিনিয়রদের মধ্যে কতজন চাকরি পেয়েছে এই পড়াশুনো করে? অনেকেই পেয়েছে। অনেকেই পেয়েছে। কোথায় থাকো তুমি? আমার বাড়ি মালদা। মালদা উত্তর না দক্ষিণ? কোন কেন্দ্রে ভোটার তুমি? আমি মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ। তো মালদা দক্ষিণের ডেভেলপমেন্টের জন্য ভোট দেবে, সেখানকার ছেলে মেয়েদের জন্য ভোট দেবে, নাকি চাকরি বাকরির জন্য ভোট দেবে, কিসের জন্য ভোট দেবে? দেখুন, আমরা তো স্টুডেন্ট, আমাদের ফার্স্ট কজ হচ্ছে আমাদের চাকরি দেখতে হবে। একেবারেই। এবার হচ্ছে স্টেট গভর্নমেন্টের চাকরি দেখবো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দেখবো। আমাদের যেহেতু স্টুডেন্ট, তাই ফার্স্ট প্রায়োরিটি চাকরি দেখে। আচ্ছা। মানে যে যেরকম দেবে, এখন যদি স্টেট গভর্নমেন্টের চাকরিটা আসে তাড়াতাড়ি, সেই হিসেবে দেবো। মানে আমাদেরকে কে ভালো সার্ভিস দিচ্ছে সেই হিসেবে। সেই হিসেবে দেবো। তো সেটা আপনার ভোট। এবার আপনার তো আশেপাশে আরও অনেক কিছু ঘটছে। ধরুন আপনি চাকরি পেলেন, কিন্তু আপনি হসপিটালে নিয়ে যেতে পারলেন না, কারণ আশেপাশে হসপিটালে বেড নেই। তো চাকরির পাশাপাশি আপনার এলাকায় যদি বলেন যে স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট, অন্যান্য কাজ কি হয়েছে গত 5-10 বছরে, যেটা থেকে মানুষ ভোট দিতে পারে? এটা আপনার শুধু একার কথা বলছেন, আপনার পরিবারও আছে, তারাও তো নিশ্চয়ই ভোট দেবে। সেটা কথা জিজ্ঞাসা করছি। দেখুন, যদি হচ্ছে সব সেক্টর দেখতে যাই, যে কোনো সেক্টরে ফল্ট আছে, কোনো সেক্টরে হয়েছে। যেরকম হচ্ছে এগ্রিকালচার দেখতে গেলে কিছু ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে। সেই হিসেবে সবটা তো এখন মানে ওইভাবে অ্যানালিসিস করা হয়নি, যেহেতু মানে ওরকম থাকি। কিন্তু সব জায়গায় ডেভেলপমেন্ট করার জায়গা আছে, সেটা দেখতে হবে। কিছু হয়েছে, কিছু বাকি আছে, কিছু করতে হবে। আপনি মালদা উত্তরের ভোটার না দক্ষিণের? মালদা নর্থ। মালদা উত্তরের ভোটার। মালদা উত্তরে গত 5-10 বছরে কি নজরে পড়ার মতো কাজ হয়েছে? নজরে পড়ার মতো, ধরুন একটা বড় ব্রিজ হলো, বা বিরাট একটা হসপিটাল হলো, দারুণ একটা কলেজ হলো, এইরকম। না, হসপিটালের ডেভেলপমেন্ট সেভাবে চোখে পড়েনি, বাট হওয়ার মধ্যে শুধু হয়েছে হয়তো আগে বেহাল মানে অবস্থা ছিল, যেরকম রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল, ওইটা ঠিক হয়েছে। এটা গ্রামের রাস্তা না শহরের রাস্তা? গ্রামের রাস্তা। আপনি গ্রামে থাকেন? হ্যাঁ, গ্রামের রাস্তা। আর আর যদি কিছু না মনে করেন, আপনার পরিবারের বাকিরা কি কাজ করেন? বাবা কন্ট্রাক্টর। আচ্ছা, এলাকায় তো চাষবাসের সাথে যুক্ত অনেক ছেলে মেয়ে আছে। একটা কথা বলুন, গ্রামের ছেলেমেয়েরা কেন আর কোনোদিন চাষবাস করছে না, যারা পড়াশুনো করছে, শিক্ষিত হচ্ছে? কি মনে হয় আপনি তো বড় হয়েছেন একটা জেনারেশন, আপনি মোটামুটি আমার কাছাকাছি প্রজন্মের ছেলে মেয়ে, তো এই প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশুনো করে কেন চাষ করছে না, কি মনে হয়? দেখুন, চাষ করার জন্য একটা হচ্ছে মিনিমাম একটা ল্যান্ড দরকার হয়। কারো ক্ষেত্রে সেই মিনিমাম ল্যান্ডটা নেই, যেটা হচ্ছে স্যার ফ্যামিলির নিড, মানে নিজের নিড, সেটা প্রয়োজন হয়। আর হতে পারে যেটা হচ্ছে কস্ট রেশিও, মানে যেটা হচ্ছে তারা ইনভেস্ট করছে একটা মানে চাষবাস করতে গিয়ে, সেটা হচ্ছে প্রোডাকশন হওয়ার পর সেটা পাচ্ছে না, সেই দাম পাচ্ছে না, সেই জন্য তার ফ্রুটফুল মনে করছে না, তার জন্যই চাষবাস থেকে বেরিয়ে আসছে, তারা অন্য লাইনে যাওয়ার চেষ্টা করছে। এটা কি শিক্ষিতরা না যারা পড়াশোনা করছে না তারাও, মানে কাদের? দুজনের? সবার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে না তারা হয়তো মাইগ্রেন্ট লেবার হতে চাইছে, যারা পড়াশোনা করেছে তারা হয়তো ভাবছে অন্য কাজ করবো, কিন্তু এখানে থাকবো না। সেটা সবার ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে। আপনি নিশ্চয়ই গ্রাম থেকে এসেছেন, আপনার আশেপাশে প্রচুর মানুষ চাষবাস করে। গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা কেন আর চাষবাস করে না? কারণ সেরকম প্রফিট মার্জিন নেই, সেরকম লেবারের সমস্যাও আছে, ধরুন সব বিভিন্ন রকমের সমস্যা আছে। আর তাছাড়া ওইখানে যে প্রফিট মার্জিন এতটাই কম, মানুষ চাইছে স্টেবিলিটি দিয়ে খুঁজতে চাইছে, তাই স্টেবল ইনকামের জন্য বিভিন্ন রকম রাজ্যে হোক বা রাজ্যের বাইরে বিভিন্ন দিকে যেতে চাইছে সবাই। আপনার আশেপাশের আপনার সাথে বেড়ে ওঠা ছেলেমেয়েরা এখন কি করে? হ্যাঁ, বাইরের স্টেটও আছে, স্টেটও আছে, কিছুজন জব করে, কিছুজন বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরও আছে, বিভিন্ন রকম, কেউ সায়েন্টিস্টও আছে। কিন্তু আপনার কি মনে হয় যে এই ধরুন আজকে যেভাবে দেশ এগোচ্ছে বা পৃথিবী এগোচ্ছে, চাষবাস বা ওই ধরনের জিনিসপত্রের বা মাছ ধরা এই ধরনের কাজের ইনভলভমেন্ট কমে যাচ্ছে মানুষের? আজকের দিনে একজন কৃষক 2 টাকা রোজগার করলে যে বন্দুকের গুলি বানায়, সে 2 লক্ষ টাকা মাসে মাইনে পায়। এই ব্যবধানটা কমা উচিত নয় বলে মনে করেন? মানে কি হওয়া উচিত? দেশের প্যারামিটার কি হবে? দেশের প্যারামিটার দেখুন, দেশের প্যারামিটার শুধুমাত্র যে সোর্স অফ ইনকাম অবভিয়াসলি ম্যাটার করে, কারণ দিন দিন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে ইনকাম তো অবভিয়াসলি ম্যাটার করে। এবারে সেরকম ইনকাম দেওয়া তো অবভিয়াসলি স্টেটের কাজ, ইনকাম যে কোনো ধরুন কাজ বাজে তো একটা প্রয়োগ করা দরকার, কিন্তু সেই জায়গাটা যদি স্টেট দিতে ব্যর্থ হয় তো মানুষজন বিভিন্ন দিকে ঝুঁকবে সেদিকে। এই জন্য এখন আমাদের বলতে পারেন যে ব্রেন ড্রেন হচ্ছে প্রচুর, কারণ আমাদের দেশ থেকে বেরিয়ে মানুষজন বিদেশের দিকে এগোচ্ছে, থাকতে চাইছেন আমাদের দেশে। সবাই একটাই কথা ব্লেম করছে যে কোনো কিছু সুযোগ সুবিধা নেই, এই নেই ওই নেই। সুযোগ পেলে বিদেশ যাবেন? না, আমি তো এখন মোটামুটি বেরিয়ে চলে এসেছি এডুকেশন থেকে, মোটামুটি ওইরকম ওই দিকটাতে নেই। যারা হায়ার স্টাডি করেছে, ধরুন আমাদের বন্ধুবান্ধবরা যারা আছে, যখন ফেসিলিটিস পাচ্ছে না, ধরুন রিসার্চ করার বা ফেলোশিপের ক্ষেত্রে সেরকম যে অ্যাভেলেবিলিটিটা পাচ্ছে না, তখন তারা চাইছে যে দেশের বাইরে বেরিয়ে যেতে। বেশিরভাগ এমন প্রচুর বন্ধুবান্ধব যারা আছে যারা দেশের বাইরে বেরিয়ে গেছে, বাইরে গিয়ে ভালো স্কেলে ভালো রীতিমতো কোনো না কিছু করছে। আপনি যে ইস্যুগুলোর কথা বললেন, আপনার মনে হয় না কোনো রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলছে বা তাদের ইস্তেহারে
আছে যার জন্য আপনি ভোটটা দিচ্ছেন বা দেবেন না বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন? কোনো দলই নেই এখন ইচ্ছে করে পুরো পরিকল্পিতভাবে যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। আপনি যে কোনো জায়গায় দেখবেন, আপনি গত কয়েক বছর ধরে দেখুন কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো রিক্রুটমেন্ট নেই কোনো জায়গাতেই। রাজ্যে শুধুমাত্র একটাই রিক্রুটমেন্ট হচ্ছে, তাও পুলিশ, তাও অনেক বছর পর হচ্ছে, তাতেও স্বচ্ছতা নেই। সেন্ট্রালও একই অবস্থা। তো আগে ছিল বছর 10-15 আগে। হ্যাঁ, অবভিয়াসলি আগে প্রতি বছরই কোনো না কিছু নিয়োগ চলতো, এখন নিয়োগ তো সেরকম কিছু নেই বলতেই পারেন। কোন জেলা থেকে এসেছেন? আমার নদিয়া। নদিয়া ডিস্ট্রিক্টের কোথায়? কৃষ্ণনগর সিটি। কৃষ্ণনগর। আচ্ছা, এটা তো একটা ভোটের মরশুম, আমরা সবাই জানি। সারাদিন রাত্রি নিউজ চ্যানেলগুলো ভোট নিয়ে কথা বলছে, কে কোথায় গেল, আমরা এই নিয়ে কথা বলতে চাই না। আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে চাই যেটা সম্ভবত আপনারও দাবি। আপনি পড়াশুনো করতে এখানে এসেছেন, চাকরির পড়াশুনো? হ্যাঁ হ্যাঁ, চাকরির পড়া কোন চাকরির জন্য পড়ছেন? সিজিএল। কতটা আশাবাদী চাকরি পাবেন বলে? অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাটেম্প্ট। এটা ফার্স্ট অ্যাটেম্প্ট। হ্যাঁ। তো আপনার আশেপাশের অনেকে চাকরি পেয়েছে, এরকম কেউ আছে? সরকারি চাকরি গত 5-6 বছর 10 বছরে? আপাতত না। কেউ পায়নি? না। আচ্ছা, এই যে ভোট, লোকসভা ইলেকশন আসছে, তো এই চাকরি বাকরিকে মাথায় রেখে ভোট দেবেন না কিসের ভিত্তিতে ভোট দেবেন? এবছর ভোটের তো অনেক রকম স্ট্র্যাটেজি। কে কোন দলে গেলেও একটা হতে পারে, কে রাম মন্দির তৈরি করলো এটা হতে পারে, কে মসজিদ ভেঙে দিল এটা হতে পারে, এরকম অনেক রকম। কেউ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দিচ্ছে, কেউ চাকরির জন্য। তুমি কোন ইস্যুতে ভোট দেবে? কোন ইস্যুতে? আচ্ছা, প্রথমত অবশ্যই ধর্মের ভিত্তিতে তো অবশ্যই নয়, কারণ সেখানে অনেক ফ্যাক্টরস রয়েছে যা আমাদের লাইফকে অ্যাফেক্ট করছে, তার ভিত্তিতেই। আচ্ছা, তার মানে তুমি বলতে পারো তোমার চাকরি বাকরি নতুন একটা জগৎ তৈরির জন্য তুমি ভোট দিতে চাও? না, শুধু চাকরি বাকরি নয়, কারণ চাকরি তখনই ক্রিয়েট হবে যখন ইন্ডাস্ট্রি থাকবে, তো ইকোনমিটা অবশ্যই ফোকাসে রাখা দরকার। আচ্ছা, তার মানে চাও পশ্চিমবঙ্গে শিল্প চাইছো? অবশ্যই। শিল্প কোথায়? শিল্প হলে চাকরি হবে, এটা হচ্ছে তোমাদের বক্তব্য। সেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের সাথে এখানেই কর্পোরেট জবে একটা পার্থক্য, মানে সম্পর্ক থাকে, কারণ যখন ইন্ডাস্ট্রি হবে তখন ভ্যাকান্সিটা বেশি তৈরি হবে গভর্নমেন্ট জবেও। আচ্ছা, ঠিক। আচ্ছা, তোমার সাথে কথা বলা যায়? কোথায় মানে এখানে কি চাকরি করতে পড়াশোনা করতে এসছো? হ্যাঁ। কিসের জন্য পড়ছো? আমি কম্বাইন্ডের জন্য পড়ছি। কম্বাইন্ড মানে কি চাকরি, কোথায় অ্যাপ্লাই করবে বলে মনে করো? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কোথায়? সিজিএল, সিএইচএসএল, এমটিএস। আচ্ছা, কতদিন ধরে পড়ছো? আমার প্রায় 6 বছর হতে চললো। 6 বছর ধরে পড়ছো, এখনো চাকরি পাওনি? না, ট্রাই করছি। কোন জেলার মানুষ তুমি? আমি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোন লোকসভা? বহরমপুর না মুর্শিদাবাদ? সাউথ মালদা লোকসভা। ও, দক্ষিণ মালদায় লোকসভা। একটু আগে আরেকজনের সাথে কথা হলো দক্ষিণ মালদা। আচ্ছা, দক্ষিণ মালদাতে কি 6 বছর ধরে এখানে থাকছো, খাচ্ছো? পড়াশোনাতে যথেষ্ট খরচ জেলা থেকে, কিভাবে চলে? একদম বাড়ি থেকে দেয়। আরে করে বাবা বিজনেস করে। হ্যাঁ। আচ্ছা, তোমার আশেপাশের কেউ চাকরি পেলো 5-6 বছরের মধ্যে? অনেক পেয়েছে, প্রায় অনেকে পেয়েছে। 50 জনের বেশি আছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে চাকরি পেয়েছে। তারা কি রাজ্য সরকারের এমপ্লয়ি না কেন্দ্রীয় সরকারের? রাজ্য, সেন্ট্রাল, বোথ। আচ্ছা, মালদা থেকে তুমি এসছো এবছর? মালদা না, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ জেলা তো, কিন্তু তোমার লোকসভা হচ্ছে দক্ষিণ মালদা। দক্ষিণ মালদায় তুমি এবছর কিসের জন্য ভোট দেবে, মানে কেন ভোট দিতে যাবে? নিশ্চয়ই কলকাতা থেকে টাকা খরচা করে। প্রথমত আমি ভারতীয়, ভোট দিতে হবে আমাদেরকে, এটা আমাদের অধিকার বা একটা রাইটস আছে। প্রথমত এটার জন্য ভোট দিতে হবে। আর ভোট যখন প্রতি বছর 5 বছর অন্তর অন্তর হয় কিনা, তো ভোট দেওয়ার আমাদের একটা কর্তব্য। সেই কর্তব্যটা কেন পালন করবে, আমার কথাটা সেই জায়গায়। আমাদের সংবিধান আমাদের রাইটস দিয়েছে কি ভোট তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, ভোট দিতে হবে বলে ভোট দেবে, মানে প্রত্যেকের তো ইস্যু আছে। আজকে এবছর ভোটের অনেকগুলো ইস্যু চুজ করবো, গভর্নমেন্টটাকে নিয়ে আসবো। ওরা যে সমাজের ঊর্ধ্বে বলেন, মানুষের স্বার্থে বলেন যে কাজগুলো করবে, আমরা যদি ভোট না দিই তারা কাজটা কি করে করবে? ঠিক। তো নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে তুমি বলবে যে তোমার এলাকায় যে প্রশাসন, যে সরকার চালায়, কিংবা কেন্দ্রে যারা আছে বা যারা নেই আজকের দিনে, কারা ঠিকঠাকভাবে চালাতে পারে বলে মনে হয়? দেখেন, প্রত্যেকের মানে আলাদা আলাদা আইডিওলজি আছে, প্রত্যেকের সব ডিফারেন্ট টাইপের আইডিওলজি হিসেবে চালায়, প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকতে পারে। কিন্তু তোমার তো আলাদা মতামত আছে, তোমার তো নিজের একটা চাকরি চাই, বাবার একটা পেনশন চাই, মায়ের একটু ঠিকঠাক স্কুল কলেজে যেতে হবে বাচ্চাদেরকে, সেইগুলো কি মাথায় রাখবে? এই তো ছোটো ছোটো কর্মসংস্থান, হেলথ, শিক্ষা, এগুলো যদি মানুষ ঠিকঠাকভাবে দেয়, যে সরকারি দেবে তাকে আমি চুজ করব। আচ্ছা, তাহলে তোমার এলাকায়, মুর্শিদাবাদ জেলায় ধরে নিচ্ছি, তোমার এলাকায় হসপিটালের অবস্থা কীরকম, স্বাস্থ্য ব্যবস্থা কেমন? তোমার এলাকায় হসপিটাল আছে ভালো? হ্যাঁ, আগে ছিল না, বাট এখন গত 5 বছর থেকে মোটামুটি ঠিকঠাক, মানে বাইরে কোথাও যেতে হয় না ছোটো মোটো কোর্সের জন্য কিনা। 5 বছরের আগে হয়তো আমাদের কলকাতা বা বহরমপুরে আসতে হতো, বাট এখন আমাদের ধুলিয়ানে, যেখানে আমরা বসবাস করি, তার 2-3 কিলোমিটারের রেডিয়েশে আমরা পেয়ে যাই এই হেলথ সিস্টেমটা। এডুকেশনটাও আমাদের ওখানে
ওখানে মোটামুটি ঠিকঠাকই সব কিছু আছে, ঠিকঠাকই হয়। ঠিকঠাক পড়াশোনা হয়। কলেজটা বলবো না, মানে সরকারিভাবে বলবো না, প্রাইভেট। বাড়িতে থেকে কেন পড়লে না? কলকাতায় এলে কেন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে হচ্ছে? এনভায়রনমেন্ট আলাদা আছে পরে এখানে সবাই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাই। তো আমি এখানে যদি আমি বাড়িতে যদি তাই তো একাই পেয়ে যাবো, আমি এখানে 5টা ছেলে পেয়ে যাবো, তাদের সাথে ডিসকাস করতে পারবো, তাদের কাছে অনেক মতামত পেয়ে যাবো। আমি বাড়িতে তো আমি ওই অপরচুনিটি তো পাবো না, আর তার জন্য আমি বাইরে এসেছি। আচ্ছা, এখানে এসছো, এখানে কোনো কোর্স করছো, কোনো ইনস্টিটিউটে পড়ো? না না, আমি সেলফ স্টাডি করি নিজে। সেলফ স্টাডি। হ্যাঁ। আচ্ছা, তোমার মালদা দক্ষিণ লোকসভায় কে জিতবে বলে মনে হয়? মানে হাওয়া কিরকম? এইভাবে প্রেডিকশন করতে পারবো না দাদা, হ্যাঁ এইভাবে বলতে পারবো না। জেনারেলি মালদার হাওয়া পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল থেকে আলাদা থাকে। তুমি গত 10 বছর থেকে ধরেন আমাদের এই সাউথ মালদাতে এই কংগ্রেসে জিতে আসছে। 10 বছর না, তার আগে থেকে বহুদিন ধরে গণিখান থেকে মালদা জিতছে। সাউথ মালদাটার কথা বলছি, আমরা যে এখানে বলছি, যেহেতু আমাদের এই আবু নাসির খান চৌধুরী আমাদের এমপি ছিল, এখন তারই ছেলে ঈশা খান চৌধুরী দাঁড়িয়েছে। এখন ডিপেন্ড করে মানুষ যদি ভালো লাগে, আবার যদি ওদেরকে যদি পছন্দ হয় তাহলে হয়তো দেবে হয়তো। ডালুবাবু বা রনি খান চৌধুরীর পরিবার, ঈশা খান বলুন, যেই বলুন, এলাকায় দেখা যায়, কাজ ফাজ করে। কাজ তো হয়েছে, না হলে কি হবে, হয়েছে যেভাবে হওয়ার দরকার কিন্তু সেভাবে হয়নি। হয়তো কংগ্রেস সরকার সেন্ট্রাল থাকলে তার থেকে বেশি হয়তো ডেভেলপ হতো। তো অপোজিশন পার্টির লিডার হয়ে যতটা পেরেছে তো সেইটুকু করেছে। সামনে লোকসভা নির্বাচন, আপনার মতো আপনার কম বয়সীরা প্রচুর ছেলে মেয়ে চাকরির জন্য লড়ছে, বা আপনার বয়সী প্রচুর ছেলে মেয়ে এই গোটা স্টেশন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ সিজিএল, কেউ WBCS এর জন্য সারা দিন রাত পার করে পড়ছে, কেউ চাকরি পাচ্ছে, কেউ পাচ্ছে না। লোকসভা নির্বাচনে কিসের ভিত্তিতে এবছর ভোট দেবেন? অনেকগুলো ইস্যু আছে। প্রথমত ইস্ট লোকেশনের ওপর এটা আইটি, আমি যেহেতু আইটি থেকে বিলং করি তার জন্য বলছি আমাদের ইস্টের লেবার খুব চিপ। আমার ইন্ডাস্ট্রি যদি কথা বলি তো কি বলবো, মানে রুলিং পার্টি বলুন বা অ্যান্টি রুলিং পার্টি, মানে আমি এই ইন্ডাস্ট্রি করে দিয়ে ইনসাইটসটা নেই ইস্টে। হ্যাঁ বলতে গেলে হ্যাঁ চাকরি হয়েছে বাকরি হয়েছে, কিন্তু মাইনে নেই তো। তার জন্য তোকে ব্যাঙ্গালোর চলে যায়, হায়দ্রাবাদ চলে যায়, সিটি সুইচ করে। দ্যাটস দ্য মেন রিজন আমি বলতে পারি, বা বেসিক এক্সপেকটেশন এটা হতে পারে। এটা একটা মানে কি বলবো, মানে মাইনে বাড়া উচিত পশ্চিমবঙ্গের আইটি সেক্টরে। অ্যাবসলিউটলি, যেখানে আমাদের ইস্ট কেন লেবার হবে। কিরকম ডিফারেন্স ব্যাঙ্গালোরের তুলনায় কলকাতার? এখানে একটা টার্মস আছে কোলা বলে, কস্ট অফ লিভিং পার অ্যানাম, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক নিচে বা আমাদের ইস্ট ইন্ডিয়াটা অনেক নিচে। সেদিক থেকে দেখতে হলে ওয়েস্ট, সাউথ অ্যান্ড নর্থ ওয়ে বেটার দেন দিস। তো সেই জায়গাটা এটা দেখা উচিত। কিন্তু কলকাতাতে লিভিং কস্ট অনেক কম আছে তো, তার জন্য তো রোজগারটা তো বাড়ানো উচিত। তো হ্যাঁ, লিভিং কস্ট তো কম, তাহলে রোজগার তো কমেতে চলে যাবে। না, রোজগার কম হচ্ছে সেটা সমস্যা নয়, ব্যাপারটা হচ্ছে কস্ট অফ লিভিং যে পার অ্যানামটা, এটা যদি কেন্দ্রীয় সরকার মধ্যে দেখেন প্রত্যেকটা সিটি বা প্রত্যেকটা রাজ্যে এগুলো কিন্তু প্রত্যেক বছরে বাড়ে। সেই জায়গা থেকে ইস্টে আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই, এই বৃদ্ধির হারটা নেই। আচ্ছা, দেখতে পারেন এটা। তো সেক্ষেত্রে আপনি যদি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে অপরচুনিটি পান চলে যাবেন? আমি অলরেডি গুরগাঁও ট্যাগিং, আমি রয়েছি একটা বিশেষ কারণে কলকাতাতে। ওকে। হ্যাঁ। আচ্ছা, গুরগাঁওয়ের তুলনায় কলকাতায় কি আলাদা চোখে পড়ে? গুরগাঁও কি ডেভেলপমেন্ট বেশি যেটা কলকাতায় হয়নি? গুরগাঁওতে ইন্ডাস্ট্রিজ সেক্টরের একটা জায়গা, আর কলকাতা আমার শহর, আমার প্রাণের শহর, সবই রয়েছে, তা সব নিয়েই চলা। ওই মানে কলকাতায় সব ভালো, কিন্তু গুরগাঁওতে টাকাটা বেশি। হ্যাঁ। আচ্ছা, আপনি এবছর লোকসভা নির্বাচনে বললেন যে আপনার এই টাকা পয়সা, এটা স্যালারি বাড়া ইত্যাদি, এটা ছাড়াও তো আপনার চারপাশে অনেক রকম ইস্যু আছে। ধরে নিচ্ছি বড়নগরের আশেপাশে হাসপাতাল, পড়াশুনো, শিক্ষা দীক্ষা। আপনার আশেপাশেই যে প্রাথমিক স্কুলগুলো, সেই স্কুলে আজ আর খুব একটা বাচ্চা কাচ্চারা যায় না। সবাই ইংলিশ মিডিয়াম পছন্দ করে, আইসিএসসি, সিবিএসসি। আপনি নিজে কোথায় পড়াশোনা করেন? WBSC। হ্যাঁ, WBSC। আচ্ছা। আর এমনি পরবর্তীকালে প্রফেশনাল পড়াশোনা আমি করেছি এমডি ইউনিভার্সিটি থেকে। আর আমি সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্ট ছিলাম, জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশনে, ওটা কমপ্লিট করে নিই তারপর। আচ্ছা, তো এমডি থেকে পড়তে তো একটা বিরাট হিউজ অ্যামাউন্টের খরচ হয়েছে, যেটা আজকের দিনেও হয়। অ্যাফিলিয়েটেড একটা কোম্পানির আন্ডারে ছিলাম বলে একটা বেশি একটা ডিসকাউন্ট পেয়েছিলাম, তো সেখান থেকেই করা অ্যাপিয়ার্ড। তো আজকে নতুন প্রজন্ম পড়াশোনা করতে গিয়ে যে বিরাট অঙ্কের টাকা পয়সা দিয়ে ফেস করছে তাদের বাবা মায়েরা, স্কুলের মাইনে বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু, সরকারি স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে বাবা মারা পড়ায় না, অন্তত কলকাতা শহরতলি অঞ্চলে তাদেরকে জেভিয়ার্সের মতো বড় বড় স্কুলে ভর্তি করতে হয়, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে দিতে হয়, অথচ মাসের মাইনে তাদের 15 থেকে 16,000 টাকা। এটার ভিত্তিতে ভোট হওয়া উচিত, নাকি রাম মন্দির, মসজিদ, কে কোন দলে চলে গেল, নাকি এর ভিত্তিতে ভোট দেওয়া উচিত? মানে কি বলবেন? প্রথম অপশনটাই তো সবচেয়ে শ্রেয় এবং সুস্থ বলে মনে হয়। সেকেন্ডটা ধর্মের বাছারে তো শিক্ষা ব্যবস্থা চলে না, ওটাই একদমই তাই। কাজেই প্রথম অপশনটাই আমি চুজ করে থাকবো। আর একটা সেকেন্ড কথা আপনাকে জিজ্ঞাসা করছি, নতুন প্রজন্মের মানুষ আপনি, কে জিতবে সেটা থেকে ভোট দেওয়া উচিত, নাকি না যে ভালো তাকে দিকে ভোট দেওয়া উচিত? এবং আমি কিন্তু প্রথম যে আপনাকে অপশনটা দিলাম সেই অপশনটা বোধহয় বেশি লোক বাছেন। আরেকবার রিপিট করুন কোশ্চেনটা। কে জিতবে সেটা দেখে ভোট দেন, নাকি কে সত্যিকারের যোগ্য তাকে দেখে ভোট দেন? অ্যাবসলিউটলি, যে এলিজিবল তাকে দেওয়া উচিত। নাকি দল? আমার মতে ব্যক্তি ওভার দল।
ব্যক্তি ওভার দল। ওভার দল, হ্যাঁ আমার মতে। কিন্তু ব্যক্তিদেরকে খুব একটা ব্যবহার করে বলে মনে হয় না রাজনৈতিক দলগুলো। ধরে নিচ্ছি দেব, মিমি, নুসরাত, এদের লোকসভা অ্যাটেন্ডেন্স মাত্র 15-16-18% লোকসভা অ্যাটেন্ডেন্স। সাধারণ মানুষের কথা বলার যে সময় তাদের দেওয়ার কথা ছিল, তারা এই ইন্ডাস্ট্রিতে সিনেমা করে বেরিয়েছে, ঠিক আছে? তো এদের উপর দলের ডমিনেন্স ছিল, এবার সেভাবেই ওরা চলেছে। তো আপনার মনে হয় না, আপনার ধরুন বরানগর বিধানসভায় এবার আপনি বিধানসভা লোকসভা একসাথে ভোট দেবেন, সেখানে সায়ন্তিকা ভোটে দাঁড়িয়েছে। এবার সায়ন্তিকাকে মানুষ, একটা শ্রেণীর মানুষ তো ভোট দেবে, সেটা কিসের ভিত্তিতে দেবে, মানে কি করা উচিত বলে মনে হয়? যখন একটি ক্যান্ডিডেট ক্রস স্কিল্ড হয়, যেমন আমার টেলিভিশনটাকে আমার প্রথম কাজ যেটা, আর তারপরে আমি ক্রস স্কিল্ড হয়ে এসেছি রাজনীতিতে, তো দুটোতে কোনো সময় এভাবে ফুল টাইম করা যায় না। হয় একটা পার্ট টাইম হয়ে যাবে, নয় একটা ফুল টাইম বিচার করে নিতে হবে। এবার যেভাবে ক্রস স্কিল যদি থাকি, স্বাভাবিকভাবেই রাজনীতিতে মনোনিবেশ করা যাবে না। কাজে ওই ডেফিসিটটা আমরাই, আমাদের মতো মানুষরাই তো কী বলবো, ভুক্তভোগী হব। কাজে আমার মনে হয় যদি রাজনীতি করতে, অনেকে আছে ক্রস স্কিল যারা ভালো কাজ করে, আমি স্পেসিফিক কারোকে বলছি না, কিন্তু যার যেটা মনোনিবেশ করে করতে পারবে সেটা দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড পারফেক্ট, সোজা কথা। আর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, মানে হ্যাঁ আমিও একমত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক, কিন্তু কিছু মানুষ তো থাকে, ব্যতিক্রম থাকে, এক্সেপশনাল কেস থাকে। আচ্ছা, এবার বরানগর দমদমের কীরকম হওয়া, কী হবে, কী হতে পারে বলে মনে হয়? বা এবার বরানগরে 3 জন প্রার্থীকে আমি ধরে নিচ্ছি লোকসভায়, 2-3 জনই যথেষ্ট বর্ষিয়ান নেতা, বিশেষ করে প্রথম 2 জন বামফ্রন্টের এবং তৃণমূলের তো বটেই, 2জনেই খুব বর্ষিয়ান নেতা, সবাই চেনে। তো মানে এই 3 জন প্রার্থীর মধ্যে প্রার্থী হিসেবে কাকে ভালো মনে হয়? প্রার্থী হিসেবে আমি অ্যাপলিটিক্যাল মানুষ, আমার পক্ষে বলাটা খুব চাপের, এটা একটা সমস্যা আছে। তবু আপনি পড়াশুনো, শিক্ষা দীক্ষা 3 জনের আপনি মোটামুটি জানেন আমার মনে হয়। এখনো পর্যন্ত ভেবে দেখিনি কাকে ভোটটা দেবো, আচ্ছা। সোজা কথা। না, তবে দেখা যাক। হ্যাঁ, ক্যান্ডিডেট 3 জনই নিশ্চয়ই দেখতে পেয়েছেন, দেখতে পেয়েছি, প্রচারও হয়েছে, আমার বাড়ির সামনে দিয়েও গেছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো তাদের মধ্যে কাকে খুব একটা এলিজিবল মনে হয় যে ইনি হয়তো কাজ করতে পারেন? আপনি ভোট দেবেন আমি বলছি না, কিন্তু ইনি মানুষটা সৎ হতে পারেন, কাজ করতে পারেন বলে মনে হয়? মনে হলো না কাউকে মনে হলো না, অনেস্ট ফ্যাক্ট, কাউকে মনে হলো না। তো আপনি বলছেন 10-15 বছর আগে সত্যি সত্যি রিক্রুটমেন্ট হতো, ইত্যাদি সব কিছু হতো, এখন আর হয় না। তো আগে যে সরকার ছিল সেই সরকারকে ফিরিয়ে আনতে তো আপনি ভোট দিতে পারেন। এখন ওই সরকারের এত কোনো স্টেবিলিটি নেই, একদমই তো মুছে গেছে। এখন তাদেরও কিছু ব্যর্থতা ছিল, কিন্তু সেই ব্যর্থতাগুলো হয়তো তারা সেই সঠিক সময়ে সেটাকে হয়তো সফলতার দিকে নিয়ে যেতে পারেনি। এখন সময় এগিয়ে গেছে, মানুষ বলতে মানে আপনি মনে করেন ওরা জিতবে না তাই ভোট দেওয়া উচিত নয়? হ্যাঁ, জিতবে না, কারণ ওদের একদমই স্ট্যান্ডে না। আপনি মনে করেন যে জিতবে তাকেই ভোট দিতে হয়, মানে এটা নিয়ে জিতবে না বলছি, যে রাজ্যে দল একদম রাজ্য থেকে মুছে গেছে, বা ধরুন ওরা হয়তো এডুকেশন সেক্টরে তখন এদিকটাতে ইনভলভমেন্ট করেছে, কিন্তু অন্যান্য সেক্টর তো সেভাবে ধরুন হয়তো মানুষের মন কাটতে পারেনি। শিক্ষিত সমাজে হয়তো মন কাটতে পেরেছিল, কিন্তু সাধারণ সমাজে বা সমাজে যে নিম্ন শ্রেণীর মানুষ বা বিভিন্ন রকমের যে সম্প্রদায়ের যেটা মানুষ আছে, তাদের হয়তো মনে হয়তো জায়গা করতে পারেনি, এবং সেই জন্য একদমই ধরুন এই জায়গা থেকে বেরিয়ে গেছে। তারা একদম বিরোধী দলনেতাদের আসনটুকু তারা নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাদেরকে দেওয়া বা অন্য কিছু, যে কোনো দলই হোক, তারা তো একদমই নেই। কদিন পরে হয়তো রাজনৈতিক দলের তকমাটা উঠে যেতে পারে তাদের থেকে। আর এখন প্রতি দলই সবই গঠবন্ধন চলে, একে অপরকে বলছে, সবাই বাইরে এক ভেতরে এক চলছে সবাইভাবে। তো সেক্ষেত্রে এই রাজনীতির এই রাসলীলে না মেতে নিজে যেটা করতে হবে ওটাই চালাতে হবে, আর কিছু। আপনার আশেপাশে বা আপনি নিজেই হয়তো কন্যাশ্রীর টাকা পেয়েছেন, অনেকে পেয়েছে, আচ্ছা অনেকে পায়, আপনি হয়তো পেয়েছেন। হ্যাঁ, তো কন্যাশ্রীর টাকাটাকে এক শ্রেণীর মানুষ বলে ভাতা, আরেক শ্রেণীর মানুষ বলে না এটা প্রয়োজন আছে পড়াশুনোর জন্য। আচ্ছা, কন্যাশ্রীর টাকা কি সত্যি ইউটিলাইজ হয় পড়াশুনোর জন্য, নাকি এটা বিয়ের পারপাসে খরচা হয়ে যায়? দেখুন, আচ্ছা উনিও বলবেন। হ্যাঁ, ও বলুক। আমি কন্যাশ্রীর টাকা পাইনি, কিন্তু যারা পেয়েছে তাদের জন্য এটাই বলতে চাই, যে কোনো স্কিম যখন আসে, আমি যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রেই বলছি, যে কোনো পলিসি যখন আসে, হ্যাঁ পলিসির পেছনে একটা কারণ তো থাকেই, যে আমাকে ভোটে পরের বছর আসতে হবে, তাই সমাজের জন্য কিছু একটা করতে হবে, কিছু পলিসি আনতে হবে। কিন্তু সেই পলিসির ইমপ্লিমেন্টেশনটা গভর্নমেন্ট যতটা ভালোর জন্যই আনুক না কেন, বা শুধুমাত্র ভোটের জন্য যদি নিয়ে আসে, কিছুটা পজিটিভলি হয়, কিছুটা নেগেটিভলি হয়। কন্যাশ্রীর টাকাটা শুধুমাত্র বিয়ের জন্য না, অনেক ছেলে মানে অনেক মেয়েরা যে টাকাটা পেয়েছে তাদের পড়াশোনায় তাদের বাবা মারা কাজে লাগিয়েছে টাকাটা, দেখেছি আমি সেটা ব্যক্তিগতভাবে। আবার এমন অনেকেও পেয়েছে যার টাকাটা প্রয়োজন নেই, মানে একটা ফোন কিনেছে, হ্যাঁ সে দামি একটা ফোন কিনেছে, বা সে হয়তো ফোনও কেনেনি, টাকাটা ওভাবেই জমা আছে ব্যাংকে। কারণ আমি আমার পরিচিত লোকের জন্যই বলছি, তার বাবা চাকরি
করছেন তার মা চাকরি করছেন, কিন্তু প্রথমে যেমন কন্যাশ্রীর ক্ষেত্রে একটা বার ছিল যে এরকম হলে আমি কন্যাশ্রীর টাকা ভাতাটা দেয়া হবে, কিন্তু পরে সেটা সবার জন্য দিয়ে দেওয়া হলো। আর এখন ওই যে যা দেখে দেয়া হয় যে বিপিএল সার্টিফিকেট বা কি, আমার ঠিক খেয়াল নেই এখন কন্যাশ্রী যেগুলো আছে সেই হিসেবে তো দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা মেয়েকেই এখন দেওয়া হচ্ছে। ফলে কারো জন্য সেটা অবশ্যই ভীষণভাবে কাজে লাগছে, আর কারো জন্য না, সেটা আমার কাছে টাকাটা আসছে ব্যাংকে থাকছে, আমি অন্য প্রয়োজনে যেটা আপনি বললেন ফোন কিনছি এরকম ভাবে লাগছে। আচ্ছা, আপনি কন্যাশ্রী টাকায় কি করলেন? আমি অ্যাকচুয়ালি যখন কন্যাশ্রী স্কিমটা আসে ফার্স্ট আমি পেয়েছি ওই ইয়ারেই, মানে আমি প্রথম পেয়েছি, ক্লাস 10-এ পড়তাম, সেই হিসেবে অ্যাপ্লাই করেছিলাম। তো আমার ক্ষেত্রে আমি যেটা করেছি টোটালি মানে এডুকেশনে মানে অ্যাপ্লাই করেছি, মানে ইমপ্লিমেন্ট করেছি। কিন্তু এটা হচ্ছে মানে ওদের থিঙ্কিংটা যেটা যেভাবেই করুক, কিন্তু যেটা বলেছে সবার সামনে যে আমরা এই উদ্দেশ্যে আনছি, মানে 18 বছরের মধ্যে কমপ্লিট করার পর পাবে, কিন্তু এটা হচ্ছে পজিটিভ দিক, মানে যেটা বলেছে আমরা সেটা ওদের উদ্দেশ্য ইন্টারনালি যা হতে পারে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা হচ্ছে 25,000 অনেক কাজে, মানে এডুকেশনের জন্য অনেক ভালোভাবেই কাজে লাগাতে পারা যায়। অনেকে কাজেও লাগিয়েছে, কিন্তু অনেকে এটা হচ্ছে মিসইউজও করেছে। কিভাবে কাজে লাগালেন যদি বলেন? আমি যেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কলেজে আসার পরেই হচ্ছে মানে পেয়েছিলাম ওটা, আর আমার খুব ভালোভাবে মনে আছে। কোন কলেজে আপনি পড়তেন? আমি বঙ্গবাসী কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির বঙ্গবাসী কলেজ। আমার খুব ভালোভাবে মনে আছে, আমি যেদিন মানে পাই, মানে তার 10 দিন পরেই মনে হয় আমার হচ্ছে কলেজে হচ্ছে অ্যাডমিশন ছিল। অ্যাডমিশনে কত টাকা দিতে হলো? অ্যাডমিশনে 6,000, তারপরে ফুডিং লজিং এর জন্য কিছু গেছে। 6,000 মানে 3 বছর 18,000 টাকা, তাই? হ্যাঁ, ওরকম। আচ্ছা, আপনাকে যদি আমি একটা পাল্টা প্রশ্ন করি, 25,000 টাকা থেকে 18,000 টাকা তো সরকারকে আবার দিয়েই দিতে হলো, তাহলে সরকার যদি শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করে দেয় তাহলে তো 25,000 টাকা দেওয়ারই দরকার হচ্ছে না? না, সেটা একদম সার্বিকভাবে টোটালি ফ্রি করা এটা সম্ভব নয়। কেন সম্ভব না? ইউরোপের অনেক দেশ ফ্রি করে দিয়েছে। দেখুন, ইউরোপের দেশের সঙ্গে এটা যদি তুলনা করেন এটা একদমই ভুল কথা। হতে পারে কিছু কমাতে হবে, কিছু মানে এটা তো একদিনেই হয় না, এটা শিক্ষা ব্যবস্থা 70 বছর ধরে হোক, 200 বছর ধরে হোক, মানে এরকম চলেই আসছে। কিন্তু একবারে যদি বলে যে টোটালি ফ্রি করে দেবো সেটাও সম্ভব নয়। সেটা ধীরে ধীরে গ্রোথ যেটা বলতে হবে সেটা গ্রোথ করতে হবে। একবারে ডেভেলপমেন্ট করে দিলাম, যে বললাম যে এই পরের বছরে সব কিছু ফ্রি করে দিলাম, সেটা নয়। ফ্রি অনেক ক্ষেত্রেই আছে, যেরকম হচ্ছে মেডিকেল বলুন, যেটা IIT বলুন, সেগুলো অনেক ক্ষেত্রেই একটা মিনিমাল কস্ট লাগে। সেক্ষেত্রে টোটালি ফ্রি করে দেওয়া এটা হচ্ছে সম্ভব নেই। কিন্তু আমার টাকাটাও টোটালি মানে এডুকেশন পারপাসে ইউজ হয়েছে। কিন্তু আরেকটা কথা, এটা হচ্ছে অনেকে মিসইউজও করেছে। এমনও অনেকজন আছে বিয়ের পর টাকাটা পেয়েছে, মানে 17 বছরে বিয়ে করে নিয়েছে, তারপরে হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পড়াশোনাও করেনি, মানে এমনও হয়েছে যে মানে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তারপরেও টাকাটা পেয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে যারা পেয়েছে তাদেরও যেরকম ভুল, যারা সেটাকে পাইয়ে দিয়েছে তাদেরও ভুল। কিন্তু উদ্দেশ্যটা যদি মানে শুধু কন্যাশ্রীর জন্য বলি, আমার মনে হয় যে মানে ঠিকঠাক উদ্দেশ্যটা ঠিক ছিল, যেন 18 বছর আগে বিয়েটা একটু আটকানো যায়। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বেলঘড়িয়া স্টেশনের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর চাকরি পাওয়া কিংবা না পাওয়া ছেলে মেয়েদের সাথে। তাদের অভাব অভিযোগ শুনলাম, কন্যাশ্রী থেকে শুরু করে আজকের দিনে স্বাস্থ্যসাথী কিংবা যারা সরকারি চাকরি পেয়েছে আজকের দিনে তাদের মনের কথা জানছিলাম, যে তারা কিসের ভিত্তিতে এবারের লোকসভা নির্বাচনে ভোট দেবে, কিসের ভিত্তিতে কেউ তাদের প্রথম ভোটটা দেবে। অনেকের কাছ থেকে শুনতে পেলাম অনেক মানুষ কথা বলতে খুব একটা রাজি হলেন না, অনেক ছেলেমেয়েই ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেল। তো আমরা চেষ্টা করলাম যতটা তুলে ধরা যায়। ক্যামেরায় দীপের সাথে পঞ্চানন, হাউ, বেলঘড়িয়া।